দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুদ। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টায় আছি, সবাই ভালো থাকুক সেটা আশা আছে। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক, স্থপতির স্বেচ্ছাচারে নির্মাণ শিল্পে স্থবিরতা, এবার সন্দৃষ্টি ঢাকা মেডিকেলের অবকাঠামোতে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে প্রশিক্ষিত করা হচ্ছে প্রধানমন্ত্রী। পরিমণি ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা, জাপান নেতা নাসির সহ 5 জন রিমান্ডে। পরিমণি সাংবাদিকদের বললেন, পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। যায় দিন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। দীপুমণি, করোনায় প্রণোদনায় ঘুরছে অর্থনীতির চাকা। হজ এজেন্সি অনিয়ম করলে নিবন্ধন বাতিল সহ 50 লাখ টাকা জরিমানা। হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিল 2021 পাস। পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে উন্নয়ন করতে চাই প্রধানমন্ত্রী। দেশে 53 দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত। ভোরের কাগজ, নারীতে আপত্তি অসাংবিধানিক, বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে সংসদীয় কমিটির সুপারিশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কমিটির প্রস্তাব অসাংবিধানিক, এ সুপারিশ আর আমরা করব না। জ্বলছে সৌভাগ্য শিখা, জকিগঞ্জে মিলেছে 28তম গ্যাস ক্ষেত্র। পরিমণি কাণ্ডের যেসব প্রশ্নের সদুত্তর খুঁজছেন কর্মকর্তারা। ডিবি কার্যালয়ে পরিমণি, পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। পরিমণি কাণ্ড, মাদক মামলায় রিমান্ডে নাসির। সংগ্রাম, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। 2 সিটি কর্পোরেশন পাচ্ছে আরও 17 খালের দায়িত্ব। করোনায় দেশে আরও 50 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3500। যুগের সাথে তাল মিলিয়ে এসএসএফ দক্ষ প্রশিক্ষিত হবে প্রধানমন্ত্রী। প্রতিহিংসার রাজনীতির অংশ হিসেবে 15 আগস্ট খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করছে। করতোয়া, প্রত্যেককে 3টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। জেলায় জেলায় বাড়ছে করোনা, দেশে একদিনে শনাক্ত করে 3319, মৃত্যু 50। আমার বিশ্বাস সঠিক বিচার পাব। পরিমণি, নাসির রিমান্ডে। নাসির সহ 6 জনের বিরুদ্ধে প্রতিবেদন 8 জুলাই। নাসিরকে ভালো লোক বললেন চুন্নু। মন্ত্রী এমপি সহ প্রশাসনের সবার সম্পদের হিসেব নেওয়া হোক। আমাদের হাতে আজকে পত্রিকা কম এসছে, পত্রিকাগুলো সেরকম ছিল এরকম। করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি বহুদিন। আবার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে, 14% উপরে শনাক্তের হার। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা বাড়ছেই, ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে। আর করোনার মধ্যে একজন চিত্রনায়িকাকে কেন্দ্র করে অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশের মানুষ। প্রশাসন মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, আবার রিমান্ডও হয়েছে। দ্রুত অ্যাকশন দেখেছি, যেমন ভুক্তভোগী পরিমণি বলেছেন পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। এরকম কাজ তো হওয়া দরকার। তবে আপনি যে প্রসঙ্গগুলো তুলে আনলেন আমার বক্তব্যের প্রয়োজনে, তার আগে আমি একটু কথা বলি। কিছু কিছু পত্রিকা এসেছে, সব পত্রিকা আসেনি। আজকে সারা বিশ্বের নজর কিন্তু একটি ঘটনার দিকে, সেটি হচ্ছে জেনেভায় বাইডেন পুতিন বৈঠক হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে, চীনের সঙ্গেও তাই। মার্চ মাসে বাইডেন পুতিনকে বলেছিলেন খুনি। তার কাছে হয়তো তথ্য আছে, কিন্তু তারপরে এই 2 দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করা হয়েছে। তো আমরা চাই যে সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক থাক, পৃথিবীটা ভালো চলুক। দ্বন্দ্ব সংঘাতের পরিবেশ আমরা পছন্দ করি না। বঙ্গবন্ধু তার একটি ভাষণে বলেছিলেন যে বিশ্ব শান্তি আমার জীবনের মূল নীতি। তিনি বুঝেছিলেন বিশ্ব শান্ত থাকলে বাংলাদেশেরও পরিবেশ শান্ত থাকবে। তো সেই লক্ষ্যে বাইডেন পুতিন বৈঠকের দিকে আমরা তাকিয়ে আছি। এরপরে আসি করোনা তো বৈশ্বিক সংকট, বাংলাদেশেও তার মধ্যে একটি অংশ।
বাংলাদেশে করোনার সমস্যাটা হচ্ছে, গতকাল যা বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন যে পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন, কারণ সংক্রমণ বেড়ে গেছে। মৃত্যু 50-এ, এর আগের দিন ছিল 54-50-এ নেমেছে, কিন্তু ছড়িয়ে পড়ছে। তারপরে আপনি সীমান্ত জেলাগুলোর কথা বললেন, সেখানে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট চলে এসেছে। আবার গতকাল ঢাকা মেডিকেল কলেজে করোনা থেকে সেরে ওঠা একজন রোগীকে ব্ল্যাক ফাঙ্গাস, কালো ছত্রাক ধরা গেছে। তো সেইগুলো নিয়ে, সবগুলো নিয়ে, সব কিছু নিয়ে আমাদের একটা উদ্বিগ্ন পরিবেশ, উৎকণ্ঠাময় বর্তমান সময়, এই সব কিছু চলছে। তো এর মধ্যে দেখুন, একটা ব্যাপার আমি যেটা সরাসরি বলবো, যে সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা কিন্তু সবসময় ঠিক মতোই পাই, কিন্তু মাঠ পর্যায়ে কর্মীরা কতটুকু করেন তা নিয়ে সন্দেহ আছে। সেইটুকু দেখভাল করবার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীরও, সেখানে তিনি কতটুকু করছেন জানি না। তবে একটি মানুষ আর কত কাজ করবেন সেটাও দেখতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে মানুষের সচেতনতার যথেষ্ট অভাব। এত বড় একটা সংকট, পথে বেরোলে তা কিন্তু মনে হয় না, কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে প্রসঙ্গক্রমে সরকার যেটা বলে, বা সারা বিশ্বে যেটি বলা হচ্ছে, যে সামাজিক দূরত্ব মেনে চলুন, কথাটি আমাকে একটু খটকা লাগে আমার কাছে। সামাজিক দূরত্ব তো আছেই, বৈষম্য যে সমাজে আছে সেখানে সামাজিক দূরত্ব আছে, এটা বলতে হবে শারীরিক দূরত্ব রাখুন। সামাজিক দূরত্ব মানে মানুষ আর মানুষের সামাজিক দূরত্ব, এটা ভয়ঙ্কর ব্যাপার। তা সারা পৃথিবীতে সহ বাংলাদেশে অনেক ভুলভাল চলে আসছে, এটা হবে শারীরিক দূরত্ব। তো সেইটা কিন্তু মানুষ মানছে না কোথাও আর কি। কেন যেন মানুষ অনেক উদাসীন হয়েছে, বেয়ারা হচ্ছে। জীবন জীবিকা সন্ধান অবশ্যই করতে হবে, কিন্তু পরিস্থিতি তো অস্বাভাবিক। অস্বাভাবিক পরিস্থিতিতে আমার আচরণবিধিও একটু অস্বাভাবিক হতে হবে আর কি, সেটা মনে রাখতে হবে। এবং আরেকটি কথা যে আপনি বললেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। যুক্তি আছে, অনেক যুক্তি আছে, কিন্তু একটি কথা আমি বারবারই বলছি, এটা আমার একটা বিশ্বাস, ভুল হতে পারে, তবে এই দক্ষিণ এশিয়াতে তো অনেক, শ্রীলঙ্কা, ভারতে, পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল, আবার পরিস্থিতি কঠিন হওয়াতে বন্ধ করা হয়েছে। আমাদের তো 1.5 বছরের বেশি বন্ধ হয়ে গেল। এবং আমি ব্যক্তিগতভাবে কখনোই বিশ্বাস করি না যে প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা হয় না, কারণ সারা পৃথিবীতে যত বিখ্যাত মানুষ, তারা প্রায় বেশিরভাগই সিংহভাগই স্বশিক্ষিত। যেমন ধরুন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যাকে আমরা উঠতে বসতে স্মরণ করি গণতন্ত্র প্রসঙ্গে আর কি, তিনি তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত ছিলেন না। তারপরে রবীন্দ্রনাথ তো ক্লাস 6 পর্যন্ত পড়া আর কি, স্বশিক্ষিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ প্রাতিষ্ঠানিক শিক্ষায় সম্পূর্ণ গেলে হয়তো আমরা তাকে ব্যারিস্টার রবীন্দ্রনাথ পেতাম, বিশ্বকবি আর পেতাম না। বাংলাদেশের একমাত্র শিক্ষিত মানুষ আমি মনে করি, আমার মনে করার সঙ্গে অনেকে একমত না হতে পারে, তবে আরুজারি মাতব্বর, তার লেখাগুলো পড়লে মনে হয় যে আমরা কত মূর্খ। তো সেই তার মতের সঙ্গে আমার মিল নাই অনেক মতে, কিন্তু যেভাবে তার মত উপস্থাপন করছেন তাতে মনে হয় তিনি আলোকিত মানুষ ছিলেন। বাংলাদেশের সব শিক্ষার্থী তো আরজালি মাতব্বর কাজী হবে না। আমি এখানে আর একটা কথা আমার আছে, যেমন ইবনে সিনা অনেক কিছু নিয়ে ভেবেছেন, লিখেছেন, শিক্ষা নিয়েও লিখেছেন। তিনি বলেছেন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা পেলে সুবিধা যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠানে পড়তে গেলে একটা প্রতিযোগিতার ভাব থাকে, যে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর গুণগত মান উন্নত হয়, সেটাও আমি অস্বীকার করছি না, কিন্তু পরিস্থিতি তো অস্বাভাবিক। তো আমি যেটা মনে করি যে আরো আগে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে টিকা দিয়ে
খোলা উচিত। টিকা নিয়ে তো না, জটিলতার মধ্যে টিকা আছে নিয়ে বাংলাদেশ। সংকট আছে আমার সাথে। যেমন আমি গত কয়েকদিন থেকে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বক্তৃতা দিচ্ছি, সেখানে কিন্তু সরকারি কর্মকর্তা যারা কেবল ঢুকেছে চাকরিতে, তাদের ফাউন্ডেশন কোর্স হচ্ছে, ওখানে তো 200-250 ছাত্রছাত্রী আমি পাচ্ছি। আমি গতকালও বক্তৃতা করে এলাম টিএটিসি সাভারে, তো তারা সবাই মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা হয়েছে, কাজ তো চালু আছে। তো তেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা উচিত ছিল বলে আমার কাছে। শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে, এক্ষেত্রে বোধহয় বলতে হবে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এটা আপনি ঠিকই বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এমনি হবে। এমনি স্বাভাবিক হবে না। কিন্তু স্বাভাবিক হওয়া কঠিন, কারণ করোনার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। যে পরিবেশ পরিস্থিতির উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে, সেই পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তখন আমরা দোষী। তো মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু অনেকটা ভবিতব্যের উপরে ছেড়ে দিলেন। তার যুক্তি আছে, আমি বলেছি শুরুতেই। তো আমি মনে করি যে টিকা দিয়ে খুলে দেওয়া উচিত। আর মৃত্যু সারা বাংলাদেশে এমনিতেই তো মৃত্যু হয় কত জনের, তো সেটা বলে লাভটা কি? তো সুতরাং এটা চালু করা উচিত। এবং আপনি আর একটি প্রসঙ্গ এনেছেন, পরিমণি প্রসঙ্গ, পত্রিকায় আছে। নারী বিষয়ক দুইটি বড় খবর আছে, একটা তো জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ আচ্ছা, বিষয়ক। সেটা বলবো। হ্যাঁ, আমি আগে ওটা বলে নেই। আমি একটু হতবাক হয়ে গেছি, কারণ ইসলাম নিয়ে যত সামান্য পড়াশোনা আমার আছে, বিদেশে অনেক সেমিনার কনফারেন্সে ইসলামের উপরে অনেক বক্তব্য দিয়েছি, প্রবন্ধ পড়েছি। তো বাংলাদেশের সংবিধানও আমার পড়া আছে, পড়াইও বটে। তো এখন এই সংসদীয় কমিটি, সংসদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। তো বাংলাদেশের সংসদ একই সঙ্গে আমার সংবিধানেরও প্রতিনিধিত্ব করে, কারণ বঙ্গবন্ধু এই সংবিধান দিয়ে গেছেন। অবশ্য অনেক কাটাছেড়া করে এখন যে অবস্থায় আছে, 72 সংবিধান আর নাই আর কি, কিন্তু মূল চেতনা তো আছে। নারী পুরুষের সাম্য তো আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল, বঙ্গবন্ধু সেটা বারবার বলেছেন। তো সেই সংসদীয় কমিটি কি করে গার্ড অব অনারে নারী ইয়নের উপস্থিতিকে বাঁকা চোখে দেখছে, আমার কাছে বোধগম্য হলো না। আসলে ধার্মিকতা আর ধর্মান্ধতা গুলিয়ে ফেলেছেন তারা। আমি সবিনয় বলছি। তার কারণ হচ্ছে গার্ড অব অনার কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা তো ঔপনিবেশিক অনুষ্ঠান, ইংরেজরা শিখিয়েছিল, আমরা এখনো চালু রেখেছি, যার কোনো অর্থ হয় না আর কি। শ্রদ্ধা জানানোর নানান পথ আছে, কিন্তু জানাজা যেটা, কিন্তু আরো একটি কথা, জানাজা বা নামাজে মহিলারা নামাজ পড়তে পারবেন না পুরুষের সঙ্গে, এই কথাটা তো আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি। এখন কোত্থেকে পাওয়া গেল আমি জানি না আর কি। এমনকি মহিলা ইমামতিও করতে পারবেন সে কথাও আছে, দৃষ্টান্ত আছে। তো যাকে ব্যারিস্টার শফিক আহমদ ঠিকই বলেছেন যে অসাংবিধানিক নারী পুরুষের বৈষম্য করা, এবং যার ফলে এখন ঠেলায় পড়ে সংসদীয় কমিটির চেয়ারম্যান যিনি বলছে সুপারিশ আর করবো না। আমার কথা হলো, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও। এই কথাটাকে আমাদের মাননীয় জনপ্রতিনিধিদের শেখাতে হবে। এরপর এখন আসি যে কথাটা বলতে চাচ্ছিলাম না, যে পত্রিকায় এসেছে যে পুলিশ ম্যাজিকের মতো তৎপর হয়েছে। পুলিশ তৎপর হচ্ছে না আমাদের সাগররুনি হত্যাকাণ্ডে। সেখানে তো আপনি জানেন নিশ্চয় যে 78 না 79 বার প্রতিবেদন পেছানো হয়েছিল। আদালত সম্পর্কে আমার প্রশ্ন, আদালত কি করে এটা আশকারা দিচ্ছে এতবার পেছানো? ত্বকী হত্যার কোনো কুল কেনারা হয়নি, তনু মিতু হত্যা মাঝখানে কিছুদিন একটু নড়াচড়া হলো, তনু হত্যার কোনো খবরই নাই। তো তার সেই প্রেক্ষাপটে পুলিশ যখন নড়ে চড়ে বসলো খুব চটজলদি, তখন পুলিশকে সাধুবাদ দেবো, কিন্তু প্রশ্নহীনভাবে নয়, প্রশ্ন আমার মনে আছে।
তো যাকে ঘটনাটা পত্রিকায় যেভাবে আসছে, গণমাধ্যমে যেভাবে আসছে, আমার কাছে মনে হয় যে এর বাইরেও অনেক কিছু আছে। ঘটনাটা অত সহজ সমীকরণ করলে চলবে না, এর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এবং ছোট্ট একটি কথা বলি, এখন কথা হচ্ছে যে অত রাতে একটি ক্লাবে তিনি কেন গেলেন, একটা আমার প্রথম প্রশ্ন। ক্লাবে তো বেশ কিছু মানুষ থাকে, নিরাপত্তা কর্মীরাই তো অনেক, তাদের সামনে তো এই ধরনের আচরণবিধি কিভাবে ঘটলো সেটা আমার প্রশ্ন। তবে আমি যেটা চাই যে সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, সত্যটা বেরিয়ে আসুক, ধামাচাপা যেন না দেওয়া হয়। আর ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মানে হচ্ছে কালো পয়সা তার থাকবেই, কারণ সৎ ব্যবসায়ী কখনো এত বড় হতে পারে না বাংলাদেশে। ব্যবসার মধ্যে কিছু কিন্তু না থাকলে সেখানে ব্যবসা হয় না আর কি। তো যাকে সব কিছু মিলিয়ে আমি চাই যে বাংলাদেশে আইনের শাসন আছে, তার প্রয়োগ আছে, এই তথ্যটি আমরা, এই দৃষ্টান্তটি সারা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। হইচই করে লাভ নেই সব কিছুতে। বাজেট, কর্পোরেট ট্যাক্স যে কমানো হয়েছে তার সুফল সবাই পাবে না বলছেন কেউ কেউ। কর্পোরেট ট্যাক্স কমেছে, জি, এটা তো স্বাভাবিক। আমি বহুবার বহুভাবে বিভিন্ন টক শোতে বলেছি যে বাংলাদেশের বাজেট তৈরি হয় আমলাদের দ্বারা। আমলা যারা, তারা জনবিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন, সমাজকে নিয়ে তারা ভাবেন না, তাদের চাকরি বাকরি, পেশা, সুযোগ সুবিধা নিয়েই ভাবেন। আমি কিন্তু তাদের সম্পর্কে তির্যক মন্তব্য করছি না, বাস্তব সত্য উচ্চারণ করছি। তা আমলা তৈরি বাজেটে জনসমাজের কথা উঠে আসবে, এটা আমি কি করে ভাববো? কর্পোরেট ট্যাক্স কমানো হলো এই জন্য যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তিনি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ের একজন, ব্যবসা বান্ধব বাজেট, ব্যবসা বান্ধব হচ্ছে। আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে সব বাজেটের পরপরই বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যায়। যেমন গতকাল আমি আমার গাড়ি চালককে ডিম আনতে দিলাম, সে এসে বলল, স্যার এর আগেও ডিম এনেছি, অর্থাৎ এক সপ্তাহ আগে ডিম এনেছি 100 টাকায় 13টা, আজকে পেলাম 11টা। তার আগের দিন বাজার করলাম 80 টাকা কেজি শশা, 80 টাকা কেজি শশা, 80 টাকা কেজি টমাটো। তার কদিন আগে কিন্তু 40-50 টাকা কিনেছে। আচ্ছা, শশা কিনলাম, ফ্রিজের মধ্যে রাখলেও একদিনের মধ্যে ছাতা পড়ে গেল। তো অর্থাৎ জনগণকে কষ্ট দেওয়ার বাজেট যদি তৈরি হয়, আর ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর বাজেট তৈরি হয়, সে বাজেটেতে আমার পেট আর পকেট ভালো থাকে না। যে কোনো বাজেট সম্পর্কে আমার স্থায়ী তত্ত্ব হচ্ছে যে বাজেট পাবার পরে আমি দেখব যে আমার পেট আর পকেট ভালো আছে, তাকে ভালো বলবো। তা আমি তো ভালো বলতে পারছি না, কারণ আমার পেট পকেট দারুণভাবে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আর কি। কারণ আমার রোজগার বাড়েনি, কিন্তু আমার খরচ বেড়ে গেল। তো এটা, এই যে বৈষম্য, উপরন্তু বাংলাদেশে গত 12-13 বছরে 60 থেকে 70% আয় বৈষম্য, ধন বৈষম্য, করোনাতে তো আরো বেশি হয়ে গেছে। এই বৈষম্য কমানোর কোনো পথ নির্দেশ আমি খুঁজে পাচ্ছি না। তো বাজেট হয়েছে বিশাল আর কি, বাস্তবায়ন কি হবে? কোনো বছরেই কোনো বাজেট পরিপূর্ণ বাস্তবায়ন হয় না, অনেক সংকট আছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি একটু কঠিন হয়ে যাবে যে সামষ্টিক অর্থনীতির সঙ্গে ব্যষ্টিক অর্থনীতির একটা ব্যবধান কিন্তু রয়ে গেছে এই বাজেটে। এই ব্যবধান কমুক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। তোমার রাজা সামলাও বন্ধু।